মাথা ঘুরে এসেছে আপু। কি আর বমি আসতেছে কবে থেকে? এই তো কয়েকদিন ধরে। আগের চেয়ে অন্যরকম হয়ে গেছে, চেহারা, ছবি, ফিগার, ফিটনেস সবকিছু মিলাই সেই লাগতেছে তোমার। ভাইয়া তোমাদের এলাকাটাও তো অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, আগের এলাকার জন্য ভালো ছিল, এখন তো অনেক উন্নত হয়েছে। কিন্তু ভাইয়া আমি কিন্তু বেশ কিছুদিন থেকে যাবো এখানে। আরে বেশ কিছুদিন কেন, তুমি সারাটা জীবন বলে থেকে যাও, সমস্যা নেই। তোমার আপা সেই সকাল থেকে শুরু করছে, ওঠো ওঠো ওঠো, রেল স্টেশনে যাও, আমার বোন আসতেছে, আমার বোনকে নিয়ে আসো। আর আমি তো সেই সকাল 9টার সময় ট্রেন স্টেশনে যাইয়া দাঁড়ায় রয়েছি। কিন্তু ভাইয়া তুমি আগে থেকে না কেমন জানি হয়ে গেছে একটু। কি রে, কেমন মানে? আগে অনেক সুন্দর রোমান্স করে কথা বলতে দেখা হলে, আর এবার জানি কিরকম হয়ে গেছে। রোমান্স করবে, আজকাল কি শালি সাথে রোমান্স করা যায়? রোমান্স করবে ভাষায় যে সত্যি শালি সাথে তো বলা হয় রোমান্স করবে, তাই না? আচ্ছা ঠিক আছে চলো। এত টেনশন করা যায়? সেই কখন গেছে ট্রেন, তো সেই ঘন্টা 2 আগেই আসার কথা, কিন্তু এখনো আসছে না কেন? এই লোকটা তো ঢিলা না, এদেরকে নিয়ে আর পারি না, আমাকে টেনশন না দিলে তো চলেই না। আপু কেমন খবর? চলে এসেছি তো, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না আপু কোনো সমস্যা। এই যে তোমাকে বলি, এত সময় লাগলো কেন? তুমি কি আমাকে টেনশন না দিলে থাকতে পারো না? আহা আপু তুমি ভাইয়ের সঙ্গে এরকম করছো না, ট্রেন আসতে তো লেট হয়েছে, এজন্য তো আসতে আমাদের লেট হয়েছে। মানে ট্রেন তো কখনো লেট করে না, তাই না? ট্রেন আসতে ততটা বেশি লেট হয়নি, শালিকা আর আমি রিক্সায় না এসে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে নিয়ে আসলাম। তোমার বোনটাও তো অনেক বড় হয়েছে, আর তাছাড়া আমাদের এলাকাটা একটু পরিবর্তন ভাইয়া হয়েছে হয়েছে, শালি দুলাভাইয়ের রসালো কথা অনেক হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছো, কথাবার্তা কি আর কম হয়েছে? এখন চলো একটু ফ্রেশ হবে, কিছু খেতে চলবে, চলো চলো। হ্যাঁ আপা চলো চলো। দেখো তরকারিটা কেমন হলো বলো তো? তোমার বোন আসছে বলে আজকে একটু ভালো করে রান্না করছি, বুঝতে পারছি। কি বলো, তুমি তো তরকারি ভালো করে রান্না করে খাওয়াই না, ঠিক আছে। দেখছিস সবসময় তোর ভাইজান এগুলাই বলে, এটা হইলো বল না? আজকে রান্নাটা অনেক টেস্ট হয়েছে, আমি তোমাদের তো অনেক দিন রান্না খাইলে, ঠিক আছে? অনেক মজা হয়েছে খাবারটা, জানো? আচ্ছা ঠিক আছে, শোনো, গাড়ি থেকে জানিয়ে ঘুরে এসেছিস, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? এখন শুয়ে পড়, আমরা পাশের ঘরে আছি, কোনো সমস্যা না হচ্ছে না, জানিস না? দুলাভাই আছে, আমি আছি, দেখো তুমিও চলো। আপু তুমি যে শুয়ে পড়ো, আমি একটু দুলাভাইয়ের সাথে গল্প করবো, অনেক দিন হয় গল্প করি না। আর দেখো তো ফোনে তো আমি বেশি কথা বলতে পছন্দ করি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, আমি চলে আসবো। আমি তো দুলাভাইয়ের সাথে গল্প করি, আমি ঘুমাবি না, কোথাও পরে ঘুমাবো না, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি গল্প করে এসে শুয়ে পড়ো, হ্যাঁ? আমি শুয়ে পড়ছি, আমার না অনেক ক্লান্ত লাগছে, বুঝছো? আচ্ছা দাও। আচ্ছা ঠিক আছে। আমার শালিকা দুলাভাই মাথায় সিংহ লাগা আর কেন? এই তো শুরু হয়ে গেছে, সেই আগের দিনের মতন আবার ফিরে এসেছো দুলাভাই তুমি। কি হয়ে গেছে? আমি তুমি আগে ছেলেদের মতো জামা পরলে কিছু আর এখন তো তুমি সেই মহিলাদের মতো হয়ে গেছো। দুলাভাই এগুলো কি বলছো? আসলে সবকিছু হয়ে গেছে আর কি, যেভাবে হোক। দুলাভাই তোমার চুল তো সব পেকে গিয়েছে, কালকে তুমি আমাকে কলম লাগিয়ে দিও। আমি পাকা চুল আলাদা দুলাভাইয়ের সাথে কথা বলবো। কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না। আসো শুয়ে শুয়ে কিছু বলছো না দুলাভাই? দেখছি তো আর কত দেখতে চোখের যদি নষ্ট হয়ে যাবে। সেই ছোট্ট কত বড় হয়েছে, কত সুন্দর দেখেছে। সেই তুমি ছোটবেলায় এভাবে নাকে শিয়ে আর এখন তুমি দুলাভাই এগুলি কথা বলে আমাকে লজ্জা দিচ্ছে কেন? তাহলে লাইটটা অফ করে দিই।
সকাল হয়ে গেছে, বাইরে পাখিরা ডাকছে। কি ব্যাপার, রাতে ঘরে আসেনি? দেখি তো কোন। কি গো, এই শুনছো? কয়টাও যাবো? ও সকাল হয়ে গেছে তো। তুমি রাতে ঘরে যাও, এখানেই ছিল ওর সঙ্গে? আরে এইভাবে শুয়েছিলে? আরে পাগল, গল্প করতে করতে ঘুমাই গেছি, কখন টেরই পাইনি। কখন ঘুমিয়ে গেছো, টের পাওনি? না বন্ধুলা ভাইয়ের সাথে অনেক গল্প করেছি, ধরে যে আমার কলেজ লাইফ, বান্ধবী বন্ধুদের কথা বলতে বলতে ভয় পড়ছি, টের পাইনি। দেখো, বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগছে না। আপনার কি আছে, সাড়ে দুলাভাই শুয়ে পড়ছি একসাথে, সমস্যা কোথায়? বাইরে থেকে একটা লোক এসে যদি তোমাদেরকে এভাবে শোয়া দেখতো, কি বলতো বলো? আরে দেখতো, দেখলে কি বলতো? আমার ঘরের ভিতরে আমার শাড়ি নামে শুয়েছে, সমস্যা কোথায়? আপু তুই এগুলি নিয়ে ভাবিস না তো, দুলাভাইয়ের সাথে গল্প করতে করতে আমি শুয়ে আছি। না তারপরে ভালো থাকা ঠিক নয়। ধরো, তুই অযথাই টেনশন করতেছিস। কি বলো না বলো? চলো টেনশন নাস্তা দিবা। চলো চলো, এই উদ্ভট কথাবার্তা বলো। আমার সামনে আমি শুয়ে আছি, জড়াই ধরে। তারপর বাকির লোক কি বলবে? বাইরের লোকের খাই না পড়ি আমরা। আসো চলো চলো চলো। কি হচ্ছে? মনে করছিস কেন? শোন, কি হচ্ছে? মনে করতেছিস কেন? আপু আমার মাথা ঘুরেছে, খুব মাথা ঘুরেছে আপু। কি? আর বমি আসতেছে। কবে থেকে? এই তো কয়েকদিন ধরে এরকম হচ্ছে। কয়েকদিন? বলতেছি গ্যাসের কোনো সমস্যা হয়নি তো? তো গ্যাস মাস কিছুই না, শুধু মাথার মধ্যে ঘোরায় আর বমি আসে আপু। আমি মাথা সোজা করতে পারি না। হতভাগী, আপনি কি বলছো তুমি আমাকে? বমি হয়? তুই জানিস সেসবের মানে কি? আমি আর এই সমাজে মুখ দেখাতে পারবো না, আমার তো কপাল পুড়েছে। এই ডাইনি, তুই এই বাড়িতে এসে আমার বাড়িতে থেকে আমারই কপাল ফেলি? আপনি সেই জন্যই তো বলি, হ্যাঁ, অত কিসের ঘনিষ্ঠ হয়ে গেল আমার সাথে? হ্যাঁ, একই সাথে একই বিছানায় শুয়ে থাকি, শুয়ে থাকা রাত্রি যাপন করছি। আমি মুখে আনতে পারছি না। আমি তোকে কিপটা টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। আপু তুমি এগুলি কি বলছো? কি বলো? তুই তো পোয়াতি বুঝলি? আপু তুমি এগুলি বারবার এগুলি কি করে বলছো? পোয়াতি আমি কিছু করিনি আপু। কিছু করিসনি? তাহলে মাথা ঘুরে কেন? বলে হয় কেন? ওই হত ছাড়া কই? হ্যাঁ আপু, আয় আয়, ও সবাই আপু আসছিস না? আয় আয়। তাই তো বলি, এত ইটিস কেন শাড়ির সাথে? হ্যাঁ, তোমার শাড়ি মাথা ঘুরায়, বমি হয়। তোমার শাড়ি তো বমি নষ্ট হবে। এই সমাজ আমি কি করে মুখ দেখাবো? হ্যাঁ, কুলাঙ্গার, অলক্ষী, ডাইনি, কনকদিনী, তোর লজ্জা করলো না আমার বাড়িতে থেকে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে? নষ্টি ফষ্টি করতে তোর লজ্জা করেনি? হ্যাঁ,
কি বলছো কিছুই বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না। ও একখানে শেষে রাত্রি যাপন করতে পারো, ফুর্তি করতে পারো, আর আমার কথা তুমি বুঝতে পারো না। মানে কে বলছে সত্যি করছি তোমার সঙ্গে আমি? হ্যাঁ, তাহলে বলি কি করে হলো? জবাব দাও। আপু, তুমি একটু চুপ করবে। তখন থেকে আমাকে বক বক করে বকে যাচ্ছ। বকবো না? তুই যে কাজটা করেছিস, বকবো না তোকে কি করবো বল? এই ওদের পড়া তুমি বুঝলে? হ্যাঁ? ওর বমি বমি ভাব, ও বমি করছে, ওর মাথা ঘুরাচ্ছে, ওর কোনো ব্যক্তিগত সমস্যা নেই, তাহলে ওর কি হচ্ছে বলো? আমি মহিলারা কি বলে এগুলো বলো? বাচ্চা মেয়েটা এরকম কথা আছে? হ্যাঁ, ও সেরকম বমি না। তো এই শোনো, কয়েকদিন হলো না কি ওর বমি হচ্ছে। আমার মাথাটা খারাপ করো না, বুঝছো? তুমি আমারে অনেক কিছু বলে ফেলেছো। বলবো না? আর তোমার সঙ্গে থাকবো না। তোমার জন্য কি করিনি আমি? তিল তিল করে কত কষ্ট সহ্য করে আমি নিজে হাতে একটু একটু করে এই সংসারটাকে চালাচ্ছি। এই শোনো, তুমি আমার কথা শোনো। জানো, ওই নোংরা হাত তুমি আমার গায়ে লাগাবে না। সময় নিয়ে আমরা ডাক্তারে যাবো, টেস্ট করার পরে যদি এরকম কিছু হয় তাহলে আমি সব অন্য মাথায় তুলি। কোনো সমস্যা তো হতে পারে, তাই না? প্রথমে বিয়ে করে বাচ্চা থেকে প্রথমে ডিএনএ টেস্ট করো, তারপর তুমি আমার কোনো কথা হবে না। আগে যাই, যদি প্রমাণ হয় তখন তুমি আমার খাবার দেবে। হ্যাঁ, তুমি তো বল, আরো বল। আসলে আমার কাছে নারীরা তাই চলো, তোমাদের একদিন আমার কাছে কয়দিন না। আচ্ছা, তোকে যে 3 মাস 3.5 মাস আগে বাড়িতে বসে কি করে কামড় দিচ্ছে, তো বিষয়টা তুই কাউকে বলবি না? আসলে এগুলো আমি তো বুঝতে পারি না যে এরকম ধরনের কিছু একটা হয়ে যাবে। আমি কুকুর কামড় তুই করে হেসে দিই, ছেলে হোক আর মেয়ে হোক, তার পেটে বাচ্চা আসার সম্ভাবনা থাকে, কিন্তু অবহেলা না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে পারে। কিন্তু চরম ভুল করে ফেলাইছিস, আমি তোর পেটে 3 মাসের বাচ্চা কুকুর। যাই হোক, টেনশন করিস না, টেনশন কারণ নেই। এখন এই ডাক্তার যে ওষুধগুলো ইঞ্জেকশনগুলো লিখেছে এগুলো দিলেই খালাস হয়ে যাবে, টেনশন করার দরকার নেই। ঠিক আছে, এখন থেকে সবাই সাবধানে থাকবে, কুকুরে কামড় দিলে ছেলে হোক আর মেয়ে হোক আগে ডাক্তারের পরামর্শ নেবে। ঠিক আছে, আর এক কাজ করো, এই ওষুধগুলো আমি এনে দিচ্ছি, ওই তোমার বোনকে তোমাদের বাড়িতে দিয়ে আসো। আমি না জেনে না বুঝে তোমাকে এত বড় অপবাদ দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি তোমার একটা কথা বলি, তোমার বোন আমার সাথে রাত বেরাত শুয়ে থাকতেই করতো, কিন্তু শালি তো নিজের বোনের মতো, শালির সাথে খারাপ কাজ করে কি করে মানুষ, এটা আমার মাথায় আসে না। ওকে আমি কত ছোট দেখছি, আমার কাছে কি ছোটই মনে হয়, কিন্তু আদর করি, ভালোবাসি, নিজের বোনের মতো। আমার একটা বোন থাকলে আমি আদর করতাম না, ভালোবাসতাম না, একসাথে নিয়ে শুয়ে থাকতাম না? তা বোনকে নিয়ে শুয়ে থাকলে তাকে নিয়ে কি আমি খারাপ কাজ করতাম? না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তো সব কিছু ছাড়তে পারি, তোমাকে নয়। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, তোমার জায়গায় আমি থাকলে আমার মাথাটা এখনই খারাপ হয়। তো যাই হোক, এখন চলো, তাহলে ওকে এই যারা খাওয়াতে বলছে ডাক্তার, এগুলো খাওয়াই। ঠিক আছে, চলো। দাঁড়াও, আবার কি হলো? চলো। এই ওষুধ টষুধ না খাওয়াই তো বোন যেহেতু বলছি যে আমি তোকে প্রেগনেন্ট বানাইছি, তাই না? তাহলে চল সত্যি সত্যি প্রেগনেন্ট বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আপনাদের জন্য বিবিসি নিউজ থেকে একটি সংবাদ আপনাদের সামনে নিয়ে আসলাম এবং এই নিউজটির আমরা কিছু বিশ্লেষণ করব। নিউজটি হলো এই, বিবিসি নিউজ যে নিউজটা করেছে সেটা হলো সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার। 2রা ডিসেম্বর 2024, সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার। মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি। আচ্ছা, বিষয়টা হলো যে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম একটি কথা মার্কেটে কিংবা রাজনৈতিক ময়দানে চাউর হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ওনারা এটাকে নিয়ে কূটনীতিকদের সাথে ব্রিফ করবে, এরকম একটি খবর মানবজমিনের প্রথম পাতায় শিরোনাম হয়েছে। আচ্ছা, প্রতিবেদনে বলা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করবে সরকার। পাশাপাশি ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহের বিষয়ে সরকারের অবস্থান খোলাসা করা হবে। মূলত এই কদিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে সরকারের প্রতিনিধিরা যা বলেছেন তারই সারাংশ তুলে ধরা হবে ব্রিফিংয়ে। এই জন্য আজ সোমবার এক জরুরি কূটনৈতিক ব্রিফিং আহ্বান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, বিষয়টা হলো এরকম যে দেখেন,
আহ, আম, বিষয়টা যেটা নিয়ে সরকার একটু বেকায়দায় আছে সেটা হলো সংখ্যালঘু ইস্যু। সংখ্যালঘুর ইস্যুটা যেভাবে তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা হলো ইসকন সাম্প্রতিক একটা ঘটনা ঘটায়। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন ওনারা বলতেছে যে আহ, আহ, যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার কিংবা আপনার কি বলে এটাকে, যে ধরেন ওদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হচ্ছে। কিন্তু বিষয়টা হলো এরকম, বাংলাদেশে আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটছে বলে মানে খুব বেশি আকারে এরকমটা এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু সম্প্রদায়েরও কেউ বলতে পারেনি। ছোটখাটো যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলোর সরকার খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং যারাই এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত আপনারা দেখবেন যে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আর বিশেষ করে সংখ্যালঘু যে ভাই বোনেরা যেই প্রশ্নটা ওঠাচ্ছে যে ওনারা বলতেছে যে ওনাদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আসলে এরকম কোনো ঘটনা বাংলাদেশে এখন পর্যন্ত মানে ওইভাবে ঘটেনি। যেই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু আপনি দেখবেন যে একটা পলিটিক্যাল ইস্যু। তো এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা কিন্তু আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে দেখুন এই দেশটা সবার, এখানে আপনি ধর্মকে নিয়ে যেই বিষয়টা আপনারা উপস্থাপন করছেন, আপনি সংখ্যালঘু না, আপনি বলেন যে আপনি এই দেশের নাগরিক। তো এরকম একটি অভয় দেওয়ার পরেও যখন আমাদের এই দেশের সংখ্যালঘুরা এই ধরনের একটা অভিযোগ তুলতেছে, তো এইটাকে নিয়ে সরকার খুব মানে একটা শক্ত অবস্থান নিয়ে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছেন কিংবা যারা আমাদেরকে সহায়তা করতেছেন এই ধরনের সমস্ত কূটনীতিকদের সাথে এই বিষয়ে সরকার সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসার চেষ্টা করবেন, যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে কিংবা একটি ঢালাওভাবে যেন কেউ অভিযোগটা করতে না পারে। এটাই মূলত এই ব্রিফিং এর মূল উদ্দেশ্য। আর এইটাই আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটি ব্রিফিং এর আহ্বান করেছেন। কেবল হাই কমিশনার কিংবা মিশন প্রধান নন, যে কোনো কূটনীতিকই এতে অংশ নিতে পারবেন। ডিপ্লোম্যাটিক মিশন নয় এমন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠন প্রতিনিধিদেরও এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে। আচ্ছা, বিষয়টা হলো এরকম, দেখেন যে এখানে বলতেছে যে শুধু হাই কমিশনার কিংবা মিশন প্রধান নন, যে কোনো কূটনীতিকই এতে অংশ নিতে পারবেন বলে আমাদের বাংলাদেশে যে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এবং সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ডিক্লারেশন দিয়েছে যে আপনারা এতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মতামত আপনারা পেশ করবেন। আচ্ছা, ডিপ্লোম্যাটিক মিশন নয় এমন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে। যেমন বিষয়টা হলো যারা ডিপ্লোম্যাটিক ধরেন আমাদের দ্বারা যাদের সাথে মানে আন্তর্জাতিক মানের ওরকম কোনো সংস্থা নয়, এদেরকে এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে এবং ওনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই মিটিংটাতে মানে অ্যাটেন্ড করতে পারবেন না। আর পাশাপাশি যেটা আমাদের এখন আমরা সংখ্যালঘু যে সমস্ত ভাই বোনেরা আছেন ওনাদের প্রতি আমরা বিশেষভাবে একটি আহ্বান জানাবো যে আপনারা স্পেসিফিকলি কোথায় এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, কারা ঘটাচ্ছে, আপনারা একটু প্রমাণ দেন। আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আমাদের গভর্নমেন্ট কিন্তু এই আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে কঠোরভাবে বলতেছেন এবং আহ্বান জানিয়েছেন যে আপনারা কোথাও নির্যাতিত হলে সাথে সাথে আমাদেরকে জানান, আমরা শক্তভাবে এর একটা করব, আপনাদের এই অভিযোগকে আমলে নিয়ে খুব কঠিনভাবে এই যারা এই অরাজকতা সৃষ্টি করছে কিংবা যারা আপনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে কিংবা আপনাদেরকে নির্যাতন করতে চাচ্ছে এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। তো বিষয়টা এইটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুব স্ট্রংলি এইখানে বিবৃতি দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসকন সহ সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যমে নানা রকম খবর ছাপা হচ্ছে, যার অনেকটাই অসত্য বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের। আচ্ছা দেখুন, এখানে যে বিষয়টা আমি একটু আগে আপনাদের সাথে আলোকপাত করছিলাম সেই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে যে সংখ্যালঘু একটি একটি সংস্থা যার নাম হলো ইসকন,
সেই ইসকনের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সংবাদ মাধ্যমে নানা রকমের খবর ছাপা হচ্ছে, যা অনেকটাই অসত্য। এবং বিশেষত ওনারা কিছু অস্পষ্ট দাবি করতেছেন, যেগুলো আসলে যার কোনো দালিলিক কোনো প্রমাণ নাই। আচ্ছা, তারপরে দেখেন সরকার তাদের দাবির পক্ষে কূটনীতিক ব্রিফিংয়ে দালিলিক প্রমাণ হাজির করবে, এটা এমনটা বলা হচ্ছে। এর বিরুদ্ধে সরকার পেশাদার কূটনীতিকদের সহায়তা চাইবেন বলেও এতে বলা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে সরকার যেটা বলতেছেন যে আমরা যে আপনার দালিলিক প্রমাণ নিয়ে আসেন এবং আমরা শক্তভাবে এর একটা ভিত করতে চাই, যেন কেউ যেন আমাদের দেশে, সেটা সংখ্যালঘু হোক এবং সংখ্যা গুরু হোক, যে কেউ যেন এখানে আমাদের দেশে অনিরাপদ না মনে করে, এবং কেউ যেন মানে বিষয়টা এরকম যেন কেউ যেন কোনো রকমের আতঙ্কিত না হন। এই দেশটা সবার। এই দেশে যারা একজন সংখ্যালঘু যদি থাকেন, সে যদি ভিন্ন ধর্মাবলম্বী হন, তারও যেমন দেশটা, আমি যারা সংখ্যাগুরু, যারা আমাদের অনেক সংখ্যায়, আমার যেরকম এই দেশ, আপনারও ঠিক এরকম দেশ। তো আপনারা কেউ নিজেরা অনিরাপদ ভাববেন না। কোথাও যদি কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন। আপনাদের সর্বোচ্চ সহায়তা, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাবে। তো আমরা সংখ্যালঘু ভাই বোনদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা দয়া করে কোনো রকমের গুজবে কান দিবেন না, এবং মানে যে অসত্য কথা বলবেন না। আপনারা আসুন, এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলেমিশে একসাথে চলি। আমরা এই দেশের নাগরিক। আমরা ধর্মকে না নিয়ে আমরা মনে করি যে আমরা এই দেশের নাগরিক। আমরা প্রত্যেকে এই দেশের নাগরিক। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। সামনে আরো খবর নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।